কেভ, 900 ফুট গভীরতার এক ঘুটঘুটে অন্ধকার গুহা। এই গুহাকে ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর বলা হয়, কারণ এইখানে একবার পড়ে গেলে আর ফিরে আসতে পারে না। একবার ভাবুন তো, আপনার চোখের সামনে এইরকম ভয়ঙ্কর একটা গুহাতে আপনার বন্ধু পড়ে গিয়েছে, তখন আপনি কি করবেন? নিজের বন্ধুকে বাঁচাতে আপনি কতখানি স্যাক্রিফাইস করতে পারবেন? আজকে আপনাদেরকে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা মানজুমেল বয়েজের অসাধারণ গল্পটি শোনাবো। বন্ধুত্বের বন্ধন কতটা দৃঢ় হতে পারে এই সিনেমাটি তার প্রমাণ। তো আর কথা না বাড়িয়ে আসুন মূল গল্পে চলে যাই। গাড়িতে যাবার পথে একদল লোক পথে খিদে পাওয়ায় একটা ধাবায় খেতে নামে। খাওয়া শেষ করে ড্রাইভার যখন বিল দিতে যায়, তখন একটা পেপার কাটিং তার চোখে পড়ে। পেপার কাটিংয়ে একটা ফটোসহ নিউজ ছাপা ছিল। সেটা দেখেই ড্রাইভার বেশ অস্থির হয়ে যায়। সে পড়াশোনা জানতো না, তাই ধাবার মালিককে নিউজটা পড়তে বলে। ধাবার মালিক নিউজটা পড়া মাত্রই ড্রাইভার এবং গাড়িতে যাত্রাকারী লোকজন সবাই তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। কিন্তু কি ছিল সেই নিউজে, সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত। সাল 2006, ভারতের কোচির মানজুমেল নামের মফস্বল শহর। সেখানে সেদিন বিয়ে হচ্ছিল। পুরো বিয়ে বাড়ি মাতিয়ে রেখেছিল মানজুমেল বয়েজ ক্লাবের একদল বন্ধুরা। এক দফা নাচানাচি শেষ করে তারা খেতে বসে। খাওয়া শেষ করার পরে ক্লাবের একজন সদস্য সুধীর সাথে হঠাৎ তার স্কুলের বন্ধু প্রসাদের দেখা হয়। প্রসাদ কনে পক্ষ থেকে বিয়েতে এসেছিল। দুজনের মধ্যে খোঁজ খবর নেওয়া হলে প্রসাদ জানায় সে এখন ড্রাইভারি করে। কথার ফাঁকে সুধী প্রসাদের সাথে তার বন্ধু কুট্টান আর অনিলেরও পরিচয় করিয়ে দেয়। কথাবার্তা শেষ হলে প্রসাদ সুধীকে তার ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। এরপরে ক্লাবের ছেলেপুলেরা আরেক দফা নাচানাচি করে বাড়ি ফিরে যাচ্ছিল। তখন হঠাৎ বাইরে তাদের রাইভাল যুবদর্শনা ক্লাবের ছেলেপুলেদের সাথে গ্যাঞ্জাম লেগে যায়। কিছুদিন আগে যুবদর্শনা ক্লাবের ছেলেরা মানজুমেল বয়েজ ক্লাবকে দড়ি টানার প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিল। সেটা নিয়ে মূলত তারা মানজুমেল বয়েজ ক্লাবকে খেপাচ্ছিল। মাঝখানে কুট্টান গিয়ে সমাধানের চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। তখন মানজুমেল বয়েজ ক্লাব আরেকবার চ্যালেঞ্জ ছুড়ে দেয় দড়ি টানা প্রতিযোগিতার জন্য। যুবদর্শনা ক্লাবও তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। বিয়ে বাড়িতেই শুরু হয়ে যায় তাদের প্রতিযোগিতা। অনেক টানাটানির পরে শেষ পর্যন্ত যুবদর্শনা ক্লাবই আবারও জিতে যায়। মানজুমেল বয়েজ লজ্জায় মুখ কালো করে বাড়ি ফেরে। পরের দিন মানজুমেল বয়েজের বন্ধুরা নিজেদের কাজ শেষ করে বিকেলে ক্লাবে আড্ডা দিতে আসে। তখন তাদের মাথায় হঠাৎ ভূত চাপে তারা একটা লং ট্যুরে যাবে। কারণ সবাই ট্যুরে যায় সুন্দর সুন্দর ফটো তুলে, অথচ শুধু তাদেরই যাওয়া হয় না। এবারের ওনামের ছুটিতেই তারা ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেহেতু এই সময়টা লম্বা ছুটিতে সবাই ফ্রি থাকবে। এরপরে তারা কোথায় যাবে সেটা নিয়ে প্ল্যানিং শুরু করে। এক একজন এক এক জায়গার কথা সাজেস্ট করে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল করে দেওয়া হয়। শেষ পর্যন্ত তারা সবাই মিলে তামিলনাড়ুর কোদালকানাই নামক জায়গায় ট্যুরে যেতে সম্মত হয়। সেখানে পাহাড়ে ঘেরা জায়গাগুলো ট্যুরিস্ট আকর্ষণের জন্য খুবই ভালো। তাছাড়া জায়গাটা যেহেতু একটু আনকমন আর খরচটাও সবার সাধ্যের ভেতরে, তাই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানতো না কিভাবে যাবে। তখন তাদের সুধীর বন্ধু প্রসাদের কথা মনে পড়ে, যে তাদেরকে বিয়ে বাড়িতে ভিজিটিং কার্ড দিয়েছিল। সুধীর প্রসাদকে ফোন করে জিজ্ঞেস করে কোদালকানায় যাওয়ার জন্য কোনো ট্রাভেলার আছে কিনা। প্রসাদ জানায় যেহেতু ওনামের ছুটি চলছে, তাই এখন ট্রাভেলারগুলো সব ব্যস্ত, তবে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা যাবে। কিন্তু সমস্যা হলো, যেহেতু তাদের ক্লাবের মেম্বার অনেক বেশি, তাই সবাই একসাথে যেতে পারবে না। মাত্র 9-10 জনই যেতে পারবে। যদিও সবার উত্তেজনা একটু কমে আসে, তবুও তারা জেদ ধরে ট্যুরে তারা যাবেই। বন্ধুদের মধ্যে থেকে সুভাষ বলে সে ট্যুরে যেতে পারবে না, কারণ তার মাকে নানির বাড়ি নিয়ে যেতে হবে। সুভাষের কথায় তারা তেমন একটা গুরুত্ব দেয় না, যেহেতু এই মুহূর্তে তাদের লোক সংখ্যা বরং কম হলেই ভালো। যাই হোক, গাড়ি রিজার্ভ করে সবাই প্রস্তুতি নিয়ে ট্যুরের জন্য বের হয়। ড্রাইভারের সিট সহ মোট 10 জন যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। যাবার ঠিক আগ মুহূর্তে সুধী এসে জানায় তাদের বন্ধু সাধু ফ্যাক্টরির কাজে ব্যস্ত, তাই সে যেতে পারবে না। তখন তারা ভাবে যেহেতু একটা সিট ফাঁকা হয়ে যাচ্ছে, তাই সুভাষকে বরং ডেকে নেওয়া হোক। সুভাষ থাকলে তাদের মজা আরও বাড়বে। এই জন্য কুট্টান সুভাষকে ডাকতে তার বাড়িতে যায়। সুভাষ বলে ট্যুরে যাওয়ার জন্য তার কাছে টাকা নেই। তখন কুট্টান তাকে ভরসা দিয়ে বলে
তাদের কাছে যা টাকা আছে তাই দিয়েই ম্যানেজ হয়ে যাবে, সুভাষকে চাপ নেওয়ার প্রয়োজন নেই। এতে সুভাষ ট্যুরে যেতে রাজি হয়ে যায়। তারপরে তারা সবাই গাড়িতে উঠে বসে। গাড়ি যেই না যাত্রা শুরু করবে তখনই তাদের আরেকজন বন্ধু এসে বাগড়া দেয় যে তাকেও সাথে করে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু বর্ডার পাসে শুধু 9 জনেরই পারমিশন ছিল, মানে ড্রাইভার সহ 10 জন আর কি। তাই তারা তাকে সাথে নিতে চায় না, কিন্তু তবুও সে জোর করে গাড়িতে উঠে পড়ে। তাই বাধ্য হয়ে ড্রাইভার প্রসাদ সহ তারা 11 জনই ট্যুরে বেরিয়ে যায়। যাওয়ার পথে তারা অনেক আনন্দ করে, গান, হাসি তামাশা, ফাজলামি সব মিলিয়ে তাদের আনন্দের বাঁধ ভেঙে পড়ে। বিভিন্ন জায়গায় তারা ফটোও তোলে, যেটা তাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে তাদেরও ট্যুর ফটো থাকবে। তাই এই স্বপ্ন এবার পূরণ হয়ে যায়। অনেক জায়গায় ঘোরাঘুরির পরে তারা যখন ফেরার জন্য গাড়িতে উঠছিল তখন সুধি হঠাৎ করে বলে ওঠে তাদের একটা জায়গায় এখনো ঘোরা বাকি আছে। তখন সে গুনা গুহার নাম বলে। আগের বারে সে আরেকটা গ্রুপের সাথে সেখানে গিয়েছিল। জায়গাটা নাকি অনেক সুন্দর। সুধীর মুখে গুনা গুহার এত প্রশংসা শুনে সবাই সেখানে যাওয়ার জন্য কৌতূহলী হয়ে পড়ে। তাছাড়া সেখানে তাদের প্রিয় আর্টিস্টের একটা গানের শুটিংও হয়েছিল, এই জন্য তারা সেখানে যেতে একদম উদ্গ্রীব হয়ে ওঠে। তাই গাড়ি ঘুরিয়ে তারা আবার গুনা গুহাতে যায়। সেখানে মেইন স্পটের বাইরে অনেক ট্যুরিস্ট থাকলেও ভেতরে কারো যাওয়ার পারমিশন ছিল না। জায়গাটা লোহার শেক দিয়ে ঘিরে সিলগালা করে দেওয়া হয়েছিল। সুধি হতাশ হয়ে বলে ভেতরের দৃশ্য সত্যি অনেক ভালো ছিল, কিন্তু তাদের হয়তো সেটা দেখার সৌভাগ্য আর নেই। তখন তারা ভেতরে নিষেধাজ্ঞা অমান্য করে 3 জনকে ঘুরে বেড়াতে দেখে জেদ ধরে তারাও ভেতরে ঢুকবে। তারা এত কাছে এসেও যদি ভয় পেয়ে ফিরে যায় তাহলে তাদের ক্লাবের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। এরই মধ্যে আবার তাদের একজন লোহার বাউন্ডারি পার হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন তাকে ফলো করে বাকিরাও রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে ঢুকে যায়। পরিত্যক্ত জায়গা দিয়ে হাঁটার সময়ে তারা দেখতে পায় লোহার খাঁচা দিয়ে বিভিন্ন জায়গায় ঢেকে রাখা আছে, তবুও তারা সেগুলোকে গুরুত্ব দেয় না। তাদের কাছে তারুণ্যের অহংকারই বড় হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে তারা গুহার মুখে এসে পৌঁছায়। এ এক অসাধারণ জায়গা। গুহার মুখে পাথরের গায়ে তারা বিভিন্ন গ্রুপের নাম লেখা দেখতে পায়। তারা সিদ্ধান্ত নেয় তাদের গ্রুপের নামটাও এখানে লিখে রাখবে। একজন গুহার কাছে সামান্য রঙও পেয়ে যায়। সে হলুদ কালারের রং দিয়ে নিজেদের বীরত্বের ছাপ রেখে যায় মানজুমেল বয়েজ নামে। তারপরে তাদের মাথায় বুদ্ধি আসে, তারা নিজেদের ক্লাবের নামের সামনে দাঁড়িয়ে ফটো তুলবে। সেটা তাদের বীরত্বের স্মৃতি হয়ে থাকবে। সবাই আনন্দের সাথে গুহার মুখে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ এক মুহূর্তের মধ্যেই কেউ কিছু বুঝে ওঠার আগেই সুভাষ একদম ভ্যানিশ হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য সবাই থ মেরে যায়। কেউ বুঝেই উঠতে পারে না আসলে কি ঘটেছে। তারা এগিয়ে গিয়ে দেখে সুভাষ একটু আগে যেখানে পা দিয়েছিল সেটা একটা বেশ বড় গর্ত। শুকনো পাতায় জায়গাটা ঢাকা পড়েছিল বলে কেউ সেটা বুঝতে পারেনি। সবাই সুভাষকে ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর আসে না। একটু পরে এক ঝাঁক বাদুড় গুহার ভেতর থেকে বেরিয়ে উড়ে যায়। তারা এতে বেশ ঘাবড়ে যায়। তবে বাদুড়ের এভাবে পালিয়ে যাওয়া দেখে আরও বেশি ঘাবড়ে যায় রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে দাঁড়িয়ে থাকা একজন ট্যুরিস্ট গাইড। সে যথেষ্ট অভিজ্ঞ এবং এই জায়গা সম্পর্কে বেশ ভালো জানে। তাই এক মুহূর্তেই সে বুঝে যায় ভেতরে কেউ বিপদে পড়েছে। এদিকে বন্ধুরা সবাই সুভাষকে ডেকেই যাচ্ছিল। প্রথমে তারা ভেবেছিল সুভাষ হয়তো তাদের সাথে ফাজলামি করছে। তারা ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু ভেতরে কিছুই দেখা যায় না। হঠাৎ একজনের পায়ে একটা পাথর লেগে সেটা গুহার ভেতরে পড়ে যায়। তারা কান পেতে পাথরের পড়ার শব্দ শোনে যাতে গর্তের গভীরতা বুঝতে পারে, কিন্তু পাথর পড়তে পড়তে একসময় পাথরের শব্দ মিলিয়ে যায়। এতে তারা নিশ্চিত হয়ে যায় এই গর্তের গভীরতা অনেক বেশি, অর্থাৎ সুভাষ সিরিয়াস কোনো ইনজুরিতে পড়েছে। এরই মধ্যে তাদের একজন বন্ধু অভিলাষ আতঙ্কে পাগলের মতো আচরণ শুরু করে। তাই তাকে সামলাতে একজন তাকে বাইরে টেনে নিয়ে যায়। তখন ট্যুরিস্ট গাইডের সাথে তাদের পথে দেখা হয়। বাদুড় উড়ে যাওয়া দেখে ট্যুরিস্ট গাইড দেখতে এসেছে ভেতরে কি হয়েছে। ওরা দুজন তাকে বলে তাদের বন্ধু বিপদে পড়েছে, তিনি যেন একবার গিয়ে দেখেন। ট্যুরিস্ট গাইড গিয়ে যখন শোনে সুভাষ গর্তে পড়ে গেছে তখন সে বলে বন্ধুর আশা না করে
তারা যেন দ্রুত এখান থেকে চলে যায়, না হলে তারাও বিপদে পড়বে। এই গুহাকে শয়তানের রান্নাঘর বলা হয়। এখানে কেউ পড়ে গেলে আর ফেরত আসে না। ট্যুরিস্ট গাইডের কথাতে তারা আরও বিরক্ত হয় এবং সাহায্যের জন্য কয়েকজন দৌড়ে বাইরে চলে যায়। বাইরে একজন ট্যুরিস্ট ফটোগ্রাফারকে পাওয়া যায়। সেও একই কথা বলে, এখানে না থেকে বরং তাদের চলে যাওয়াই উচিত। কিন্তু তারা মানতে না চাইলে সে বলে, এইমাত্র ফরেস্ট গার্ড এখানে রাউন্ড দিয়ে গেল, তারা বরং গার্ডকে গিয়ে সব জানাক, এতে কোনো সমাধান হলেও হতে পারে। কয়েকজন গার্ডকে ডাকতে চলে যায়। বাইরে তারা একজন স্থানীয় চাওয়ালাকে পেয়ে তার কাছেও সাহায্য চায়। চাওয়ালা ঘটনা শুনে বলে তাদের এখন ফিরে যাওয়াই ভালো, কারণ তাদের বন্ধুকে ফিরে পাওয়ার আর সম্ভাবনা নাই। তখন চাওয়ালার মেয়ে সাজেশন দেয় এখানে কান্নাকাটি না করে তারা যেন পুলিশের কাছে যায়। এই মুহূর্তে শুধু পুলিশই তাদের সাহায্য করতে পারবে। কয়েকজন পুলিশের কাছে সাহায্য চাইতে থানায় যায়, আর কয়েকজন চাওয়ালাকে নিয়ে আবারও গুহায় ফিরে আসে। গুহাতে আসার পরে গর্তের সাইজ দেখে চাওয়ালা আবারও একই কথা বলে যে তাদের বন্ধু উদ্ধার পাওয়ার কোনো চান্স নেই। তখনই আবার হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। বড় বড় ফোঁটায় তুমুল বৃষ্টি নামে, যেন সব ভাসিয়ে নিয়ে যাবে। এদিকে যারা থানার উদ্দেশ্যে বেরিয়েছিল তারা থানায় পৌঁছে যায় এবং পুলিশকে জানায় তারা নিষিদ্ধ গুহাতে গিয়েছিল শুনেই পুলিশ তাদের উপরে ক্ষেপে যায়। একজন কনস্টেবল ইন্সপেক্টরকে বিষয়টা জানাতে যায়। তখন হেড কনস্টেবল তাদের বলে এখানে কান্নাকাটি না করে বাড়ি ফিরে যাওয়ার জন্য, কারণ স্বাধীনতার পর থেকে রেকর্ড অনুযায়ী 13 জন ওই এলাকার বিভিন্ন গর্তে পড়ে হারিয়ে গেছে। তাদের আর উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ এক একটা গর্তের গভীরতা প্রায় 900 ফুট, আর এই জন্যই এটাকে শয়তানের রান্নাঘর বলা হয়। এই গুহার সর্বশেষ শিকার ছিল 10 বছর আগে স্টেট মিনিস্টারের ভাতিজা। ছেলেটা গুহায় পড়ে যাওয়ার পরে তুলকালাম কাণ্ড ঘটে যায়। দেশের উদ্ধারকারী সব ইউনিটকে উদ্ধার কাজে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। এমনকি মন্ত্রী ঘোষণা দেয় ভাতিজার সৎকারের জন্য কেউ যদি তার একটা হাড়ও তুলে আনতে পারে তবে তাকে 15 লক্ষ টাকা পুরস্কার দেবে। এতগুলো টাকা অফার দেওয়ার পরেও একজনও সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সেখানে তারা বাইরে থেকে আসা সামান্য কয়েকজন মানুষ, তারা কিভাবে আশা করছে যে তাদের বন্ধুকে তারা উদ্ধার করতে পারবে। এরই মধ্যে আবার ইন্সপেক্টর চলে আসে এবং তাদেরকে লাঠি দিয়ে মারতে শুরু করে। ইন্সপেক্টর তাদেরকেই দোষারোপ করে এবং বলে তোরাই তোদের বন্ধুকে খুন করে এখানে এসে নাটক করছিস। তারা ইন্সপেক্টরকে কিছুতেই বিশ্বাস করাতে পারে না যে এটা একটা দুর্ঘটনা ছিল। এদিকে বৃষ্টি থামছিলই না, তাই বৃষ্টির পানি গড়িয়ে সব গর্তের ভেতরে পড়ছিল। এভাবে পানি গর্তের ভেতরে ঢুকে থাকলে সুভাষ আরও বেশি বিপদে পড়বে। তাই প্রথমে কুট্টান গিয়ে গর্তের মুখে স্রোতের ধারার সামনে শুয়ে পড়ে, যাতে সে গর্তে পানি যাওয়া আটকাতে পারে। কুট্টানের দেখা দেখি অন্যরাও কাঠ, গাছ হাতের কাছে যা পায় তাই দিয়ে গর্তে পানি যাওয়া আটকানোর চেষ্টা করে। তারা জানে এতে কোনো কাজ হবে না, তবুও তাদের মন কিছুতেই মানছিল না। চুপ করে বসে থাকার চেয়ে চেষ্টা করাটাকেই তারা বেটার মনে করে। এরই মধ্যে আবার কয়েকজন ফরেস্ট গার্ডকে নিয়ে ফিরে আসে। ফরেস্ট গার্ড সবাইকে অন্যদের মতোই একই কথা বলে, এখন কোনো চেষ্টা করে লাভ নেই, সুভাষকে আর ফিরে পাওয়া যাবে না। তবুও কেউ ফরেস্ট গার্ডের কথাকে পাত্তা দেয় না। সবাই কুণ্ডলি পাকিয়ে গর্তের চারপাশে শুয়ে পড়ে, যাতে কিছুটা হলেও গর্তে পানি যাওয়া আটকানো যায়। এদিকে ইন্সপেক্টরের মন কিছুটা হালকা হয়ে আসে। সে একজন কনস্টেবলকে নির্দেশ দেয় ছেলেগুলোকে নিয়ে গুহাতে যেতে এবং সরজমিনে দেখে আসতে যে আসলে কি হয়েছে। সেই সাথে দড়ি আর টর্চও নিয়ে যেতে বলে। এই বৃষ্টির মধ্যে কনস্টেবলের গুহাতে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, তবুও সে বাধ্য হয়ে তাদের সাথে বের হয়। কনস্টেবল গুহাতে এসে দেখে সবাই গুহার পাশে শুয়ে আছে। এই দৃশ্য দেখে সে ভাবে এরা বেকুব নাকি, আবেগে এসব কি করছে এরা। কনস্টেবল গুহার অবস্থা দেখে নির্দেশ দেয় এখান থেকে আর কোনো লাভ নেই, নিশ্চিতভাবে বলা যায় সুভাষ মরে গেছে। কনস্টেবল বিরক্ত হয়ে প্রসাদকে বলে বাইরে গিয়ে গাড়ি স্টার্ট দিতে আর তাকে থানায় রেখে আসতে, কিন্তু প্রসাদ স্পষ্ট জানিয়ে দেয় সে বন্ধুকে না নিয়ে ফিরবে না। এতে কনস্টেবল আরও বিরক্ত হয়ে তাদের মারধর শুরু করে। তখন ট্যুরিস্ট গাইড আর চাওয়ালা কনস্টেবলকে রিকোয়েস্ট করে আর কিছুক্ষণ অপেক্ষা করতে। বৃষ্টি প্রায় থেমে এসেছে, বৃষ্টিটা পুরোপুরি থামলে না হয় তারা সিদ্ধান্ত নেবে। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়। তারা সুভাষকে গুহার মুখ থেকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। এবার সবাই নিশ্চিত হয়ে যায় সুভাষ মারা গেছে, কিন্তু তারা কিছুতেই
নিজেদের মনকে বুঝ দিতে পারছিল না যে তাদের বন্ধুকে তারা হারিয়ে ফেলেছে। বিশেষ করে কুট্টান একবারেই ভেঙে পড়েছিল, কারণ সেই জোর করে সুভাষকে ট্যুরে নিয়ে এসেছিল। তার এখন একটাই চিন্তা, সে ফিরে গিয়ে সুভাষের মাকে কি জবাব দেবে। কনস্টেবল আর ট্যুর গাইড সবাইকে শান্ত করে বাড়ি পাঠানোর চেষ্টা করে। তখন একজন হতাশায় গুহার মুখে মুখ দিয়ে জোরে সুভাষ সুভাষ বলে চিৎকার করতে শুরু করে। ভাগ্যের কি লীলা, তার এই চিৎকার এবার সুভাষের কানে গিয়ে পৌঁছায় আর সুভাষের জ্ঞান ফিরে আসে। সুভাষ মারাত্মকভাবে আহত হয়ে একটা পাথরের ওপরে পড়েছিল। সে নিচ থেকে চিৎকার দিয়ে সিগন্যাল দেয়। প্রথমে সবাই ভেবেছিল তারা ভুল শুনছে, কিন্তু সুভাষের আর্তনাদ অনর্গল ভেসে আসতে থাকলে তাদের সব সন্দেহ দূর হয়ে যায়। কনস্টেবল হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। শয়তানের রান্নাঘরে পড়েও বেঁচে থাকার রেকর্ড এই প্রথমবারের মতো ঘটল। কিছুক্ষণের ভেতরেই পুলিশ সোর্স আর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুহায় চলে আসে। উদ্ধারকারী দল ভেতরে দড়ি ফেলে দেয় যাতে সুভাষ সেটা ধরে উঠে আসতে পারে, কিন্তু এতে কাজ হয় না, কারণ সুভাষ যেভাবে পড়েছে তাতে তার হাত পা মেরুদণ্ড ভেঙে যাওয়া অস্বাভাবিক কিছু না। তাই তারা গর্তের ভেতরে কাউকে নামানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু অনেক এক্সপার্ট উদ্ধারকারীও এই গর্তে নামতে ভয় পেয়ে যায়। তাদের কিছুতেই নিচে নামতে রাজি করানো সম্ভব হয় না। শেষে কুট্টান এগিয়ে আসে আর বলে সে গর্তের ভেতরে নামবে। কুট্টানের কথা শুনে কেউ কেউ অবাক হয়ে যায়, আবার কেউ কেউ রেগে যায়। যেখানে এক্সপার্টরা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে, সেখানে তার এই হিরোগিরি দেখানো সম্পূর্ণ অযৌক্তিক। তবুও কুট্টান জেদ ধরে সে ভেতরে নামবে। যেহেতু কেউ ভেতরে নামতে সাহস পাচ্ছিল না আর দ্বিতীয় কোনো অপশনও ছিল না, তাই অফিসারেরা কুট্টানকে ভেতরে নামার পারমিশন দিয়ে দেয়। কুট্টানকে শিখিয়ে দেওয়া হয় কিভাবে নিচে নামতে হবে, কিভাবে দড়ি বেঁধে সুভাষকে উপরে তুলতে হবে। যদিও কুট্টান তাদের কথা কিছুই বুঝতে পারে না, সে শুধু একটা জিনিসই জানে, যেভাবে হোক সুভাষকে তার উদ্ধার করে আনতেই হবে। হেডলাইট জ্বালিয়ে দড়ি বেয়ে কুট্টান নিচে নামতে থাকে। কিছুটা নামার পরে সে বুঝতে পারে গর্তের ভেতরটা সোজাসুজি যায়নি, বরং ভেতরে অনেক এবড়োথেবড়ো পাথরের খাঁজ রয়েছে। এতে সে সহজেই বুঝতে পারে সুভাষ কতটা বাজেভাবে আহত হয়েছে। আরো কিছুটা নামার পরে কুট্টান দেখে ভেতরটা খুবই পিচ্ছিল এবং ঘুটঘুটে অন্ধকার। সে কয়েক ফুট নিচেও কিছু দেখতে পাচ্ছিল না, তবুও সে নিচের দিকে নামতে থাকে। নামতে নামতে একসময় দড়ি ফুরিয়ে যায়, তবুও সে সুভাষের নাগাল পায় না। উপরে থাকা উদ্ধারকারী দল টেনশনে পড়ে যায়। এই দড়িটা 120 ফুটের ছিল। এটা অক্সিজেন লেভেলের একটা স্ট্যান্ডার্ড মাপ। কুট্টান যদি আরো নিচে নামে তবে তার অক্সিজেন সংকট দেখা দিবে, তার শ্বাসকষ্ট হবে। কুট্টানকে ব্যাপারটা জানানো হলে সে বলে সুভাষকে না নিয়ে সে ফিরবে না, তাই তারা যেন আরো দড়ি সংযুক্ত করে তাকে আরো নিচে নামায়। কুট্টানের কথায় বাধ্য হয়ে আরও দড়ি জোড়া দিয়ে তাকে নিচে নামানো হয়। আরও কিছুক্ষণ নামার পরে সে টর্চ লাইট জ্বালিয়ে সুভাষের ক্ষতবিক্ষত শরীরটা পাথরের একটা খাঁজের ওপরে দেখতে পায়। কয়েক মিনিটের ভেতরেই সে সুভাষের কাছে পৌঁছে যায়। তারপরে সঙ্গে আনা দড়ি দিয়ে সুভাষকে সে নিজের সাথে বেঁধে নেয়। যখন সে দড়িটা উপর থেকে টেনে তোলার নির্দেশ দিবে, তখনই হঠাৎ আহত বিধ্বস্ত সুভাষের হ্যালুসিনেশন হয়। সে খপ করে কুট্টানের গলাটা চেপে ধরে। কুট্টান তাকে সামলাতে গেলে দুজনেই ব্যালেন্স হারিয়ে খাঁজের ওপর থেকে পড়ে যায়, আর এতে পুরো দড়িতেই একটা ঝাঁকি লাগে। উপরে থাকা সবাই ব্যালেন্স হারিয়ে ফেলে। যদিও শেষ মুহূর্তে তারা ব্যালেন্স সামলে নেয়, কিন্তু কিছু সময়ের জন্য কুট্টানের আর কোনো আওয়াজ পাওয়া যায় না। সবার বুকের মাঝে ছ্যাদ করে ওঠে। কুট্টানকেও কি তারা সুভাষের মতো হারিয়ে ফেললো? কিন্তু কয়েক মিনিট পরে কুট্টান নিজেকে এবং সুভাষকে সামলে নেয়। তারপর সুভাষকে নিজের সাথে টেনে নিয়ে তাকে আঁকড়ে ধরে উপর থেকে দড়ি টানার নির্দেশ দেয়। প্রায় পুরোটা পথই তারা বেশ ভালোভাবেই ওঠে, কিন্তু গর্তের মুখের কাছাকাছি একটা জায়গায় এসে দড়িটা দুটো পাথরের ফাটলের মাঝে আটকে যায়। অনেক টানাটানি করেও তাদের আর উপরে তোলা যাচ্ছিল না। তখন অভিলাষ এসে বলে, গাধার মতো টানলে হবে না, দড়ি লুজ দে। অভিলাষের কথা শুনে দড়ি লুজ দিতেই দড়িটা ফাটল থেকে বেরিয়ে আসে। তারপরে তারা আবারও দড়ি ওপরের দিকে টানতে শুরু করে। সবাই দৃঢ় প্রতিজ্ঞ, বন্ধুদেরকে যেভাবেই হোক গর্ত থেকে বের করে আনতেই হবে। তাছাড়া তারা তো দড়ি টানার ব্যাপারে এক্সপার্ট। দড়ি টানার প্রতিযোগিতায় বারবার হারলেও আজকের দড়ি টানার প্রতিযোগিতায় তাদের জিততেই হবে। আর আজকের জিত
তাদের সারা জীবনের হারের ক্ষত ভুলিয়ে দেবে। যাই হোক, কয়েক মুহূর্ত পরেই দুজনে জীবিত অবস্থায় গর্তের ভেতর থেকে বেরিয়ে আসে। এক মুহূর্তের মধ্যেই সবার মনে আনন্দের দোল বয়ে যায়। একজন সুভাষকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এনে তাকে কম্বলে জড়িয়ে আগুনের পাশে নেওয়া হয়। এই সাংঘাতিক গুহা থেকে কেউ কখনো জীবিত ফিরে আসেনি, তাই গ্রামবাসী সুভাষকে ভগবান সমতুল্য মনে করে এবং তার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে যায়। তারপর সুভাষকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তার সুভাষকে বড় শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেয়। অবশ্য সুভাষ ততক্ষণে অনেকটা স্টেবল হয়ে গিয়েছে। তাকে গাড়িতে বসিয়ে সবাই নিজেদের শহরে ফেরার জন্য রেডি হচ্ছিল। তখন সাংবাদিকেরা এসে ভিড় করে। তারা কুট্টানের ইন্টারভিউ নিতে চায়। সে কিভাবে লাইফ রিস্ক নিয়ে বন্ধুকে বাঁচিয়ে আনলো এই গল্পটা শুনতে চায়। কিন্তু কুট্টান শুধু একটা কথাই বলে, আমাদের বাড়ি যেতে দিন। তারা গাড়ি স্টার্ট করে চলে যাচ্ছিল। তখন ইন্সপেক্টর তাদের কড়া করে বলে দেয় তারা যেন আর কখনো এই অঞ্চলে ট্যুর দিতে না আসে। আসলেই তাদের কপালে অনেক দুঃখ আছে। ওরাও মনে মনে ভাবে যে পরিস্থিতি তারা ফেস করেছে তাতে এই জায়গায় আর কখনো আসা তো দূরে থাক, এই জায়গার নামও মুখে আনবে না। যাই হোক, আসার পথে তারা স্থানীয় টিভি চ্যানেলে তাদের উদ্ধার অভিযান নিয়ে করা নিউজ দেখতে পায়। এতে তাদের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। এরপরে সুভাষকে তারা কোচিতে ফিরিয়ে এনে বড় হাসপাতালে ভর্তি করে দেয়। সুভাষের মা তার এই অবস্থা দেখে কুট্টানকে গালমন্দ শুরু করে, কারণ সেই জোর করে সুভাষকে নিয়ে গিয়েছিল আর বলেছিল সে সুভাষকে দেখে রাখবে, আর এই কিনা তার দেখে রাখার নমুনা। কুট্টান চুপচাপ সুভাষের মায়ের বকুনি হজম করে যায় আর কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কয়েক মাসের মধ্যে সুভাষ শারীরিকভাবে রিকভার করে যায়, কিন্তু মানসিকভাবে সে তখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। চোখ বন্ধ করলে সেই ভয়ঙ্কর গুহাটা দেখতে পায় আর মনের অজান্তেই চিৎকার করে ওঠে। তাই সে সাইকিয়াট্রিস্টের কাছেও থেরাপি নিতে শুরু করে। আস্তে আস্তে মঞ্জুমেল বয়েজের সব ছেলেরা স্বাভাবিক জীবনে ফিরে আসে। ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলে তাদের ট্যুরের ফটোগুলো দেখে সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে বাঁচার চেষ্টা করে। কুদাইকানাল ট্যুরে গিয়ে কি ঘটেছিল মফস্বলের কেউই সেটা জানতো না। কিন্তু এরই মধ্যে একদিন এই মফস্বলেরই কিছু লোক ধাবায় খেতে গিয়ে সেই পেপার কাটিংটা পেয়ে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম, যেটাতে কুট্টানের সাহসিকতার গল্প ছাপা হয়েছিল। সেটা নিয়ে তারা মফস্বলে ফিরে চার্চের ফাদারকে জানায়, আর ফাদার গ্রামের অন্যদের কুট্টানের সাহসিকতার গল্প শুনিয়ে দেয়। এই কথাটা সুভাষের মায়ের কানে গিয়েও পৌঁছায়। সুভাষের মা সোজা কুট্টানের কাছে চলে আসে আর কাঁদতে কাঁদতে তার কাছে সেদিন খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চায়। গ্রামের সবার কাছেই কুট্টান সেদিনের পর থেকে হিরো হয়ে যায়। কিছুদিন পরে গুহার ভেতরের এই গর্তটাও লোহার খাঁচা দিয়ে আটকে দেওয়া হয়, যাতে সুভাষের মতো আর কেউ পড়ে না যায়, কারণ সবসময় বন্ধুকে বাঁচানোর জন্য কুট্টানের মতো সাহসী বন্ধু থাকবে না। বন্ধুত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়েই মঞ্জুমেল বয়েজের গল্পটি শেষ হয়। যেই গল্পের শেষ হয়ে গেলেও রেশ রয়ে যায় বহুকাল, যতকাল না গুনা গুহায় লিখে আসা মঞ্জুমেল বয়েজ নামটা ক্ষয়ে না যায়। দর্শক, আশা করি মঞ্জুমেল বয়েজের গল্পটি আপনাদের বন্ধুর গুরুত্ব নতুন করে অনুধাবন করতে শেখাবে। আপনাদের বন্ধুত্বের বন্ধন মঞ্জুমেল বয়েজদের মতোই দৃঢ় এবং অটুট থাকুক, এই কামনা দিয়ে আজকের আয়োজন শেষ করছি। দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততদিন পাশেই থাকুন। ধন্যবাদ।